ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তোমাদেরকে পার্ট 2 তে যে ভিডিওটা দিছিলাম ওটা দেখলাম যে একটু কেটে কেটে গেছে, তো যার কারণে এই ভিডিওটা আমার আবার বানাতে হচ্ছে। তো চলো দেরি না করে শুরু করি। তো আমি তোমাদেরকে বলতেছিলাম যে একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে ওভারভিউ, এখান থেকে তোমরা কি কি পড়বা। হ্যাঁ, তো এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে ওই কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে না ঠিক মতো, একটু পিছনে সরাই দিই। এই যে এই কোয়েশ্চেনটা যে ডিফাইন বায়োকম্প্যাটিবল মেটেরিয়াল, হ্যাঁ এই কোয়েশ্চেনটা আসবে। আচ্ছা, শুধু এভাবে হতে পারে যে বায়োকম্প্যাটিবিলিটি জিনিসটা কি, এটাও আসতে পারে। তো দেখো, এটা কিন্তু তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে আমাদেরকে মিঠু স্যার লিখাইছিল, এটা কিন্তু বইয়ের নাই, ঠিক আছে। তো তাও উনি একবার হয়েছিল আমাদের ক্লাস নিছিল, তখন আমাদের জিনিসটা জিজ্ঞেস তখন এটা চার ক্লাসেও সম্ভবত নাই, কিন্তু টিউটোরিয়ালে নিছিল, তো তখন অনেক কিছু আর কি জানছে। মিঠু সিদ্ধান্ত টিউটোরিয়াল নেন, কিন্তু যখনই উনি টিউটোরিয়াল নিছে আমাদের দুই একটা নিছিল, তখন আসলে আমাদের অনেক আমরা সবাই বুঝতে পারছি। লেকচার ক্লাসে আসলে হয় কি যে একসাথে সবাই থাকে, এই জন্য কিন্তু বোঝা যায় না বা অনেক সময় কনসেন্ট্রেশনটা ধরে রাখা যায় না, কিন্তু টিউটোরিয়াল ক্লাসে উনি খুবই সুন্দর করে এটা আমাদের বুঝাই দিচ্ছিল। তো বায়োকম্প্যাটিবিলিটি জিনিসটা কি, এটা হচ্ছে property of a material that makes the material non-allergic, non-toxic, non-irritant and non-carcinogenic, ঠিক আছে। তো এটা একটু জেনে রাখতে পারো যে তোমাকে যদি বলে হোয়াট ইজ বায়োকম্প্যাটিবিলিটি, তখন তুমি এই অ্যান্সারটা দিবা, ঠিক আছে। এখন এখান থেকে যে কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট রিটেনে আসার মতো, সেটা হচ্ছে হোয়াট আর দ্য বায়োলজিক্যাল রিকোয়ারমেন্টস অফ আ ডেন্টাল ম্যাটেরিয়াল। একটা ডেন্টাল ম্যাটেরিয়ালের কী কী বায়োলজিক্যাল রিকোয়ারমেন্টস আছে, এটাও কিন্তু ইজি। ওই যে দেখো, নন টক্সিক টু দ্য বডি, নন ইরিটেন্ট টু দ্য ওরাল অ্যান্ড আদার টিস্যু, তারপর এটা হচ্ছে নট প্রডিউসিং অ্যালার্জিক, আর হচ্ছে নট বি মিউটাজেনিক অর কার্সিনোজেনিক, ঠিক আছে। তারপর আরেকটা আসতে পারে যে বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল কাকে বলে, এটার আগের প্যারাতেই কিন্তু আছে জিনিসটা। এরপর আসো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন যেটা আসতে পারে, রিটেনে না আসলেও কিন্তু এটা ভাইভাতে আসবে, যে মাইক্রো লিকেজ জিনিসটা কি আর মাইক্রো লিকেজ কেন হয়, ঠিক আছে। মাইক্রো লিকেজ হইলে কি হয়, এই তিনটা কোয়েশ্চেন আসে। মাইক্রো লিকেজ কি, কেন হয়, আর হইলে এটার রেজাল্ট কি। তো প্রথমে আসো মাইক্রো লিকেজ কি। মাইক্রো লিকেজ হচ্ছে, ধরো তুমি একটা টুথের মধ্যে একটা রেস্টোরেশন দিছো, হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে আমাদের একটা টুথ, হ্যাঁ, মানে এটা তো আসলে টুথ না, এটা একটা মডেল। তো ধরো এই জায়গাটার মধ্যে দাঁতের মধ্যে অক্লুশাল সারফেসে তুমি একটা রেস্টোরেশন দিছো। তো এই রেস্টোরেশনটা দেওয়ার ফলে কি হয়, এখানে রেস্টোরেশনটা দেওয়ার ফলে এই রেস্টোরেশনটা কিন্তু এখানে দেওয়ার ফলে দেখবা যে এখানে না, মানে কোনো কারণে যদি এটা একদম কেমিক্যালি ভালোভাবে বন্ডিং না করে আর রেস্টোরেশনটা যদি উঠে যায়, তখন এখানে দেখবে একটা ফাঁকা স্পেস থেকে যাবে। তো এই যে ফাঁকা স্পেসটা, এটাকে কিন্তু আমরা বলতেছি মাইক্রো লিকেজ, ঠিক আছে। তো এখানে হচ্ছে মাইক্রো লিকেজ ডেভেলপ করবে। মাইক্রো মানে কি, মানে খুবই ক্ষুদ্র, হ্যাঁ, খুবই ক্ষুদ্র একটা লিকেজ। ওখানে হচ্ছে আমাদের ফুড ডেব্রিসগুলো জমা হবে। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ফুড ডেব্রিসটা কি। ফুড ডেব্রিস মানে এখানে খাদ্যকণা বুঝাইতেছে। খাদ্যকণা বা যে কোনো ধরনের হচ্ছে ছোটোখাটো, ধরো যে আমরা খাবার খাই, ওখানে অনেক ধরনের ইয়ে থাকে, ছোট ছোট ক্ষুদ্র 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 খাবারে কণা থাকে, ওগুলো গিয়ে জমা হতে পারে, অথবা এখানে ব্যাকটেরিয়া জমতে পারে, অথবা যে কোনো কিছু জমতে পারে, হ্যাঁ। তো এই মাইক্রোলিকেজের মধ্যে যদি কোনো কারণে আমাদের দাঁতের মধ্যে এখানে ফাঁকা জায়গা থেকে যায়, তখন ওখানে এইগুলো হবে। আর এইগুলো হয়ে গেলে তখন কি হবে, তখন আবার এখানে ক্যারিজ ডেভেলপ করবে। কেন, কারণ এই জায়গায় আবার ব্যাকটেরিয়া আসবে, ব্যাকটেরিয়া এসে এই জায়গাটা ক্যারিজ ডেভেলপ করবে। তো এটা যেটা বললাম যে প্রথমে মাইক্রোলিকেজ কি, ওটার অ্যান্সারটা পাইলাম। মাইক্রোলিকেজ হইলে কি হয়, সেকেন্ডারি ক্যারিজ ডেভেলপ করে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার। তিনটা কোয়েশ্চেন বলছিলাম, তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার, মাইক্রো লিকেজ কি, কেন হয়, আর হচ্ছে হইলে এটার রেজাল্ট কি, সেকেন্ডারি ক্যারিজ। আর মনে করছি সেকেন্ডারি ক্যারিজ যখন হবে, তখন কিন্তু অবশ্যই টুথের ডিসকালারেশনটাও হয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ডারি ক্যারিজ কেন বলতেছি, কারণ একবার তো ক্যারিজ হয়েছিল, তখন তুমি হচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য টুথে রেস্টোরেশন দিছিলা। তাহলে এখন যখন আবার এই রেস্টোরেশনের উপর আরেকটা ক্যারিজ হবে, তখন তুমি এটাকে বলবা সেকেন্ডারি ক্যারিজ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে গ্যালভানিজম। গ্যালভানিজমটা আমি তোমাদেরকে মনে হয় ওই ভিডিওতে বলছিলাম কিনা আমার মনে নাই, যাই হোক বলছিলাম মনে হয়, যে যখন নাকি দুইটা ডিফারেন্ট মেটাল আমরা দিব দাঁতের মধ্যে, হ্যাঁ, খুবই ক্লোজ কন্ট্যাক্টে যদি দেই, অর্থাৎ হচ্ছে ধরো যে দাঁতের মধ্যে এই জায়গাটা আমরা দিলাম, এইখানে এই যে এটা হচ্ছে আমাদের প্রিমোলার, এই প্রিমোলারের মধ্যে আমরা দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিলারি প্রিমোলার। তো এই জায়গায় আমরা দিলাম একটা ধরো অ্যামালগাম দিলাম, আর উপরে ম্যান্ডিবুলার প্রিমোলারে আমরা দিলাম হচ্ছে গোল্ড। তাহলে দুইটা দুই রকমের মেটাল না, তো দুই রকমের মেটাল যখন ক্লোজ কন্ট্যাক্টে আসবে, তখন কিন্তু দেখবা যে ওরা হচ্ছে স্যালাইভার কন্টামিনেশন মানে কি, মানে সংস্পর্শে যখনই তারা স্যালাইভার কাছাকাছি আসে, তখন দেখা যাবে যে ওই মেটালগুলা একটা হচ্ছে কোরোটেড হয়ে যাবে। কোরোটেড মানে কি, মানে একটা হচ্ছে ক্ষয় হয়ে যাবে, আর আরেকটা হচ্ছে কি হবে, ওই মেটালটার উপরে গিয়ে জমা হবে। এটা কিন্তু আমরা ইন্টারভিউ পড়ছিলাম। তো এই জিনিসটাকেই আমরা বলতেছি গ্যালভানিজম, ঠিক আছে। তো এই গ্যালভানিজমের কোশ্চেনটাও কিন্তু অনেক আসে, যে হোয়াট ইজ গ্যালভানিজম আর গ্যালভানিজমটা কেন হয়। তো এই গ্যালভানিজমের কোশ্চেনটাও আসে যে হোয়াট ইজ গ্যালভানিজম আর গ্যালভানিজমটা কেন হয়, এটা তোমরা একটু পড়লেই বুঝবা। যদি না বুঝো তাহলে কিন্তু আমাকে ঠিক আছে। তার কোশ্চেন আসতো, একটা কোশ্চেন আছে না, আচ্ছা, হ্যাজার্ডাস
রিয়েল কী আছে, ঠিক আছে, যে হোয়াট ইজ হচ্ছে এই যে ডেন্টাল ম্যাটেরিয়ালগুলো কি যেগুলো হ্যাজার্ডাস টু। তো যে কোয়েশ্চেনটা বলতেছিলাম যে গিভ দ্য এক্সাম্পল অফ দোজ ম্যাটেরিয়াল উইচ আর হ্যাজার্ডাস টু হেলথ। হ্যাঁ, কী ম্যাটেরিয়াল আছে যেগুলো হেলথের জন্য হ্যাজার্ডাস। এটা না সবগুলো তোমাদের পড়ার দরকার নেই, জাস্ট একটু শর্ট করে পালপিটেশনকে কেন অ্যাসিড শেষ এতটুকু। তারপর বললো যে তোমরা কিন্তু এটা জানো যে পলিমারের মধ্যে কিন্তু থাকে মনোমার থাকে। হ্যাঁ, তো এই মনোমারটা যেটা সেটা কিন্তু আমাদের পালকে ইরিটেন্ট করবে। তারপর ফসফরিক অ্যাসিড থাকে, তারপর মার্কারি যেটা অ্যামালগামে থাকে ওগুলো কিন্তু টক্সিক। তো এই জিনিসগুলো হালকা পাতলা একটু লিখে দিবা, আর একটু ফাঁকা ফাঁকা করে লিখবা যাতে করে হচ্ছে মানে জিনিসটা ভালো দেখায়, ক্লিন দেখায়। ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, সুন্দর করে লিখবা, প্রেজেন্টেশন খাতা প্রেজেন্টেশন যাতে ভালো হয়। ওকে, আর এসডিএম তো বললাম যে এমন একটা জিনিস যেটাতে আসলে এমনি মার্কস পাওয়া যায়, তুমি বুঝে বুঝে জিনিসটা পড়বা। যদি কোনো কারণে বুঝতে না পারো তাহলে তো আমি আসি, তাহলে হচ্ছে আমাকে জাস্ট জানাইও। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার অথবা টপিক নাম্বারটা আমাকে মানে টপিকের নামটা অথবা বইলো, আমি ওটার উপর একটা দিয়ে দিব। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, আচ্ছা অক্সিলারি মেটেরিয়াল কী কী আছে এটা একটু পড়তে পারো। আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে যেটা রিটেনে খুব আসে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন একটা আছে না। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন কি এই চ্যাপ্টারে? না, ওটা মনে হয় এই চ্যাপ্টারে নাই। আচ্ছা, তো মোটামুটি এখান থেকে এই কোয়েশ্চেনটাই আসে। হ্যাঁ, এই কয়টা কোয়েশ্চেনে যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে দেখবা যে তোমাদের রিটেনে কোনো প্রবলেম হচ্ছে না। এখন আসো স্ট্রাকচার অফ ম্যাটার অ্যান্ড প্রিন্সিপাল অফ অ্যাডিশন। অ্যাডিশন থেকে কী কী পড়বা, এখান থেকে তোমার জাস্ট পড়তে হবে যে রিটেনের জন্য যদি পড়ো, হ্যাঁ, তাহলে এখানে তোমার বলতে হবে রিটেনের জন্য যে হোয়াট ইজ অ্যাডিশন। অ্যাডিশনটা কি এটা পড়ো, একটা কি অ্যাডহেসিভ কাকে বলে, অ্যাডারেন্ট কাকে বলে, এটা হচ্ছে কোয়েশ্চেন 12 এর মধ্যে লেখা আছে। জিনিসটা কি, অ্যাডহেসিভ কি আর অ্যাডারেন্ট কি, এটা খুব ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, রিটেনের জন্য। তারপর থেকে তুমি হচ্ছে ভাইবার জন্য তাহলে মেটেরিয়াল বলে, নন ক্রিস্টালাইন কাকে বলে, এগুলো পড়বা। আর একটু যদি পসিবল হয় তাহলে দুইটার মধ্যে পার্থক্য পড়ে যায়, কারণ পার্থক্য কিন্তু টিচাররা জিজ্ঞাসা করে। এখন আসো এখানে কোয়েশ্চেনটা যেটা কথা আমি বলতেছিলাম। আচ্ছা, এরপরে আসো ফিজিক্যাল প্রপার্টিস। হ্যাঁ, তো প্রপার্টিস থেকে কি কি পড়বো, ফিজিক্যাল প্রপার্টিস থেকে কিন্তু তোমার ক্রিপের ডেফিনেশনটা লাগবে। হ্যাঁ, যে ক্রিপ কাকে আর ক্রিপের কাদের মধ্যে ক্রিপ হয়, মানে এক্সাম্পলটা লাগবে যে লো কপার অ্যামালগামে। আচ্ছা, তো এখান থেকে তোমাদের ক্রিপটা পড়তে হবে। ঠিক আছে, যে ক্রিপ কাকে বলে আর ক্রিপ কাদের মধ্যে হয়, ফ্লো কাদের মধ্যে হয়, এটা থাকবে। হ্যাঁ, তো ক্রিপের এক্সাম্পল হচ্ছে লো কপার অ্যামালগাম, আর ফ্লোয়ের এক্সাম্পল হচ্ছে অ্যালজিনেট, ইমপ্রেশন মেটেরিয়াল, মডেলিং ওয়্যাক্স, এগুলা। ঠিক আছে, আর ক্রিপ আর ফ্লোয়ের মধ্যে পার্থক্যটাও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, ক্রিপ আর ফ্লোয়ের মধ্যে পার্থক্যটা পড়ে নিও। তারপর এখান থেকে পড়বা যে ভিসকোসিটি কাকে বলে। মনে রাখবা ভিসকোসিটি হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্লো। আমরা যে পড়ছিলাম না ফিজিক্সে সান্দ্রতা, মনে আছে না? তোমরা 9-10-এ পড়ছিলা, তারপর এইচএসসিতে পড়ছিলে সান্দ্রতা। ওই সান্দ্রতা আর ভিসকোসিটি সেম জিনিস। কারো যদি ভিসকোসিটি বুঝতে প্রবলেম হয় তাহলে ফিজিক্স বই খুলে সান্দ্রতা বুঝো। তাও যদি সমস্যা হয় তাহলে আমাকে বইলো, আমি এটার একটা ছোট ভিডিও বানাই বা কমেন্টে লিখে দিয়ে দিব। ঠিক আছে, যে ভিসকোসিটি জিনিসটা কি। এরপরে আসো এখান থেকে, এরপরে আসো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন কাকে বলে। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। ঠিক আছে, যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন কি, এটা নাম্বার 17 না সেই ক্ষেত্রে ভাইভাতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা সূত্র আছে, ফর্মুলাটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু পড়ে রাখতে পারো যদি আসে সেই ক্ষেত্রে। তারপর এখান থেকে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশনের ইম্পর্টেন্সটা কি। ঠিক আছে, ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে এখানে লেখা, দেখো ডেন্টাল কনসিডারেশনে এই যে এই পার্টটুকু হচ্ছে ওর ইম্পর্টেন্স। তো এই পার্টটুকু কিন্তু তোমার পড়তেই হবে। ঠিক আছে, মাইমুনা ম্যাম যদি তোমাদের ভাইবা ধরে তাহলে কিন্তু এটা উনি জিজ্ঞেস করবে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে ধরে যে আমাদের মানে গুড কন্ডাক্টর অফ হিট বা ব্যাড কন্ডাক্টর অফ হিট কাদের হওয়া উচিত, সেটা হচ্ছে ডেঞ্জার বেসে গুড কন্ডাক্টর অফ হিট হওয়া উচিত, আর ফিলিং ম্যাটেরিয়াল অফ ব্যাড কন্ডাক্টর অফ হিট হওয়া উচিত। তো এই কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বাই, যে এটার কথা কিন্তু বলছিলাম 18 নম্বর কোয়েশ্চেনটা, এটা কিন্তু একদম আসবে এমন টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। আর ডেঞ্জার বেস কেন গুড কন্ডাক্টর অফ হিট হওয়া উচিত বলো, কারণ ডেঞ্জার বেসটা হচ্ছে তোমার যদি তুমি পেশেন্টের মুখে দাও তখন তার মুখের মধ্যে যখন তুমি ডেঞ্জার বেসটা দিবা তখন সেটা যদি গুড কন্ডাক্টর অফ হিট হয় তখন সে হচ্ছে যদি ঠান্ডা খায়, যেমন কোল্ড ড্রিঙ্কস খাইলো বা হট কফি খাইলো, তখন কিন্তু সে বুঝতে পারবে যে সে কী খাচ্ছে। কিন্তু তুমি যদি ওকে মানে ব্যাড কন্ডাক্ট অফ হিট দাও ডেঞ্জার বেসটা, তখন কিন্তু সে কিছুই বুঝতে পারবে না যে সে অ্যাকচুয়ালি কী খাইতেছে। ঠিক আছে, তখন তার কাছে গরম স্যুপও সেম মনে হবে আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও কিন্তু সেমই মনে হবে। এই জন্য অবশ্যই সে যে ডেঞ্জার বেসটা ইউজ করবে মুখের মধ্যে, ডেঞ্জার বেস তো বুঝছো যে একটা বেসের মধ্যে একসাথে দাঁত লাগানো, যাদের কিনা দাঁত থাকে না তারা আলাদা করে এই বেসটা বানায়। তো ওই ডেঞ্জার বেসটা কিন্তু অবশ্যই গুড কন্ডাক্ট অফ হিট হতে হয়। আর ফিলিং ম্যাটেরিয়াল যেগুলো তুমি দিবা দাঁতের মধ্যে রেস্টোরেশনের জন্য, যেমন তোমার দাঁতের মধ্যে যে একটু আগে বললাম না যে তুমি রেস্টোরেশন করবা, যে ধরো অক্লুশাল সারফেসে কোনো একটা ক্যাভিটি হয়েছে বা হচ্ছে পিটস অ্যান্ড ফিশার একটু নষ্ট হয়ে গেছে, বা ধরো যে
ওখানে কোনো ধরনের ফুড ডেব্রিজ জমা হয়েছে বা ক্যারিজ হয়েছে, সেই ক্ষেত্রে তুমি ফিলিং ম্যাটেরিয়ালটা দিবে। আর ফিলিং ম্যাটেরিয়ালটা অবশ্যই নন কন্ডাক্টিভ হিট হতে হবে, কেননা ওটা যখনই তোমার খাবারের সংস্পর্শে আসবে তখন যদি ও খাবারের ঠান্ডা বা গরমটাকে ক্যারি করে, তখন ও ক্যারি করে একদম পাল্প বরাবর নিয়ে যাবে। আর পাল্পের কাছে যদি নিয়ে যায় তখন কিন্তু পাল্পটা ইরিটেশন হবে, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই যে ফিলিং ম্যাটেরিয়ালটাকে নন কন্ডাক্টিভ হিট হওয়া উচিত, আর ডেঞ্জার বেসকে গুড কন্ডাক্টিভ হিট হওয়া উচিত। তো এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এই জন্যই বলতেছিলাম যে এসডিএমে আসলে সব কিছু বোঝার জিনিস, এখানে আসলে মুখস্থ করার মতো জিনিস খুব কমই আছে। তো তোমরা হচ্ছে চেষ্টা করবা এই জিনিসগুলো বুঝে বুঝে অ্যান্সার করার, ঠিক আছে? মুখস্থ করার মতো জিনিস কোনগুলো আছে, যেমন হচ্ছে হেলথ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল কোনগুলা, আর যেগুলো আমি তোমাকে বললাম যে বায়োকম্প্যাটিবিলিটি কী, এই জিনিসগুলো কিন্তু আগে বুঝবা, ঠিক আছে? আগে বুঝে তারপরে চেষ্টা করবা 2-3 বার পড়লে, মানে 2-3 বার পড়ার তারপর পড়লে দেখবা যে জিনিসটা একদম মুখস্থ হয়ে গেছে তোমার, ঠিক আছে? আর তাও যদি, আমি তো তোমাদেরকে একটু চ্যাপ্টার ধরে ধরে বলে দিচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, তাও যদি কোনোটা এমন হয় ধরো যে তোমাদের যদি সাজেশন লাগে, শর্ট সাজেশন আমাকে একটু জানাইও, তাহলে আমি চ্যাপ্টার ওয়াইজ সবগুলোর হচ্ছে কমেন্ট সেকশানে একটা মানে লিখে একটা শর্ট সাজেশন টাইপ দিয়ে দিব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আর কার্ডে কোয়েশ্চেনটাও একটু দিয়ে দিব, চেষ্টা করবা যে কলেজের আগে প্রিভিয়াস সবগুলো কার্ডে কোয়েশ্চেন সলভ করতে। যদি কার্ডে কোয়েশ্চেন না পাও তাহলে লাইব্রেরিতে যাবা, ওখানে কার্ডে কোয়েশ্চেন আছে, ওখান থেকে নিয়ে নিবা। কার্ডে কোয়েশ্চেন, টার্মের কোয়েশ্চেন, প্রফের কোয়েশ্চেন, এগুলো কিন্তু সবসময় সলভ করবা, হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার আগে। ধরো তোমার কার্ড পরীক্ষা, তো তুমি কার্ডে কোয়েশ্চেন সলভ করবা, টার্ম পরীক্ষা টার্মের কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? এরপর আসো মেকানিক্যাল প্রপার্টিস একটা চ্যাপ্টার। আমি তোমাদের কিন্তু 3 নাম্বার যে পার্টটা ওখানে বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট, ওই অনুযায়ী কিন্তু তোমরা পড়বা, ঠিক আছে? আর আমি তোমাদেরকে যে শর্ট সাজেশনটা দিব ওখানে কিন্তু আমি মানে স্টার মার্কস দিয়ে রাখবো যে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার, এটা 4 স্টার, যদি তোমাদের লাগে আর কি সাজেশনটা। সেই ক্ষেত্রে যদি তোমরা ওই সাজেশনটা চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাইও, আমি হচ্ছে দিব। আর যদি তোমরা না জানাও তাহলে হচ্ছে দিব না, কারণ খালি খালি এই জিনিসটা আসলে খুব টাইম কনজিউমিং, যে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বাইর করা। আর তোমরা যদি শুধু মানে কোয়েশ্চেন ব্যাংক দেখে আর কার্ডে কোয়েশ্চেন দেখে পড়তে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর লাগবে না, ঠিক আছে? তো এই ভিডিওটা হচ্ছে আজকে এখানেই শেষ করতেছি, এরপর তোমরা হচ্ছে পরবর্তী পার্টগুলো দেখে নিও। আর এটা কিন্তু শুধু ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে না এই ভিডিওটা, কেননা ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? আর কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশন কিন্তু সবসময় খোলা আছে, তোমার যেই টপিকে বা যেই কোয়েশ্চেনে প্রবলেম সেটা শুধু কমেন্ট করবা, আমি ওটার উপর একটা ভিডিও বা একটা লিখে ছোট করে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর যদি মানে ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখানে একটা সুবিধা আছে যে তোমরা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো, কারণ ডাউনলোড অপশনটা খোলা আছে এখানে। তো তুমি ডাউনলোড করে নিতে পারো অন্য যে কোনো সময়, খাওয়ার সময়, ঘোরার সময়, বাইরে যাচ্ছ, নেট নাই, তখনও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। দেখলে তোমার আইডিয়া হবে যে এখান থেকে কী কী পড়বা, আর তোমার টাইমটাও কাজে লাগবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।